গল্প নিয়ে হাজির রোমাঞ্চকর গল্পের অঢেল সম্ভার। নমস্কার, আমি রূপাঞ্জনা। আপনাদের সবাইকে স্বাগতম গল্প নিয়ে হাজিরের আজকের মর্মস্পর্শী গল্পে চাকরিটা আমি চাই। আজ আমরা শুনব এক যুবক যুবতীর সংগ্রামের গল্প, অসমাপ্ত ভালোবাসার গল্প, যেখানে চাকরি শুধু রোজগারের মাধ্যম নয়, বেঁচে থাকার স্বপ্ন, সম্মানের লড়াই আর এক টুকরো অসমাপ্ত প্রেমের দহন। এই গল্পের লেখক নাইল ভট্টাচার্য এক ঝাঁক শব্দে বুনেছেন এই কাহিনী। আর আজকের গল্প এটি শুনতে শুনতে মনে হবে হয়তো আপনার পাশের ফ্ল্যাটেরই কেউ, বা হয়তো আপনি নিজেই। তাই প্রস্তুত হয়ে নিন, চোখ বন্ধ করুন আর কল্পনায় ডুবে যান। শুরু হচ্ছে আজকের গল্প, চাকরিটা আমি চাই। কলকাতার বৃষ্টি ভেজা সন্ধেটা আজ অন্যরকম। যেন এই শহরের আকাশও প্রদীপের মতোই ভারী হয়ে আছে। বৃষ্টির ফোঁটা ফোঁটা জল শহরের ব্যস্ত রাস্তাগুলোকে ধুয়ে দিচ্ছে, কিন্তু প্রদীপের মনের কালো মেঘ আজ আর কোনো কিছুতেই ধুয়ে যাচ্ছে না। তার চোখে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে। শুধু একটা মুখ স্পষ্ট হয়ে উঠছে, শিখার মুখ। দুদিন আগের কথোপকথনটা মনে পড়ছে প্রদীপের। শিখার মুখে সেই উদ্বেগের ছাপ, সেই মায়া, যা তাকে একদিকে শক্তি জুগিয়েছিল, আবার অন্যদিকে ভীষণ অসহায় করে তুলেছিল। প্রদীপের কণ্ঠে সেই আত্মবিশ্বাস ছিল যা এখন কেবল ধোঁকা বলেই মনে হচ্ছিল। প্রদীপ একটা হালকা হাসি দিয়ে বলেছিল, শিখা, আর কটা দিন ওয়েট করো, চাকরিটা আমি পাবোই। প্রদীপ, সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ না কেন? তুমি জানো মা বাবা আমার বিয়েটা নিয়ে কতটা চিন্তিত। শিখার কপাল কুঁচকে গিয়েছিল, চোখে এক রাশ উদ্বেগ। বেশ খানিকটা সন্দেহের চোখে তাকিয়েছিল তার দিকে। তার পরিবারের চাপের বিরুদ্ধে গিয়ে সে অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু মনের ভেতর অস্থিরতা কাটেনি। আজ সেই অস্থিরতাই যেন প্রদীপের গলায় ফাঁস হয়ে বসেছে। শিখা, তুমি তো জানোই, বলো সরকারি চাকরির কি অবস্থা। আজকের দিনে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে একটা সরকারি চাকরি পাওয়া কতটা কঠিন বলো তো। কিন্তু তুমি কি করতে চাইছো প্রদীপ? হ্যাঁ, তুমি আমার উপরে এই চাপটা ফেলছো, আর আমি জানি না কিভাবে সামলাবো এটা। আমি একটু অন্যরকম ভাবে চেষ্টা করছি, বুঝলে। সত্যি আমি বুঝতে পারছি না গো। আরে বাবা, হাসছো কেন? অন্যরকম মানেটা কি? তুমি অন্য কোনো পথে এভাবে বোকার মতো হেসো না, আমার ভালো লাগছে না। সত্যি কথা বলো আমাকে। আরে না রে বাবা, আচ্ছা তুমি কি ভাবো বলো তো শিখা আমাকে। আমার একটা বন্ধুর কাকার একটা প্রাইভেট কোম্পানিতে ভেতরে ভেতরে একটু কাজের চেষ্টা করছি। যে তুমি তো জানো আজকাল রেফারেন্স ছাড়া কিছু হয় না, বলো, তাই না? এটাই চেষ্টা করছি, আর কিছু না। তুমি অন্য কিছু ভেবো না, ঠিক আছে? ঠিক আছে। শিখা কিছুক্ষণের জন্য চুপ করেছিল। তার ঠোঁটের কোণে তিক্ততার ছাপ। প্রদীপ তখন শিখার হাতে নিজের হাতটা রাখে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। প্রদীপ বোস, বসুন। সিভিটা দেখি। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনার, এর আগে দুটো কোম্পানিতে কাজ করেছেন? ইয়েস স্যার। বুঝলাম। এটা ইন্টারভিউয়ের দিনটা মন থেকে কিছুতেই যাচ্ছে না। সেদিন লোকগুলো যেন তার সাথে খেলা করেছিল। আচ্ছা প্রদীপ বাবু, আপনি তো ট্যালি আর এক্সেলের উপরে কাজ করেছেন, হ্যাঁ স্যার। কিন্তু তার বাইরে বেসিক কিছু জেনারেল নলেজ আপনার জানা আছে কি? এই ধরুন, আপনাকে যদি আমি জিওগ্রাফির উপরে কিছু প্রশ্ন করি। হ্যাঁ স্যার, করুন।
পৃথিবীর ওজন কত, চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কত, এসব প্রশ্ন চাকরির ইন্টারভিউতে কেউ কেন করবে? পৃথিবীর ওজন? হ্যাঁ, পৃথিবীর ওজন। আমার ওজন তো জানতে চাইনি। মনে হচ্ছিল তারা যেন তাকে ছোট করার জন্যই এমন প্রশ্ন করছে। যারা তার ইন্টারভিউ নিচ্ছিল তারা তার অজ্ঞতা দেখে পরস্পরের দিকে মুখ চাওয়াচাওয়ি করছিল। সাধারণ জেনারেল নলেজ। এসব কারা এগুলো আসে? তো আপনাদের তৈরি করে তাদের একজন তাকে জানিয়ে দিল, আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। আপনি সিলেক্টেড হলে আমরা আপনাকে ফোন করে জানিয়ে দেবো। এরপর একদিন দুদিন করে কত দিন কেটে গেছে, কিন্তু সেই ফোন আর আসেনি। কিন্তু প্রদীপ তখনও আশা হারায়নি। সে ভেবেছিল টাকা দেওয়ার ফলে ইন্টারভিউ শুধুমাত্র নিয়ম মাফিক। কিন্তু এখন সেই প্রতারক লোকটা তাকে স্পষ্টভাবে জানিয়ে দিল, সরি ভাই, ইউ আর নট সিলেক্টেড। কি? তুমি সিলেক্ট হওনি। প্রদীপের শরীর রাগে কাঁপছিল। আপনি বলেছিলেন চাকরিটা নিশ্চিত, আর এখন বলছেন আমি সিলেক্টেড হইনি? তুমি সহজ প্রশ্নের উত্তর দিতে পারোনি, ওরাও তোমাকে নেয়নি, বাস। চিটিংবাজি করার জায়গা পায় না। আপনি বলেছিলেন টাকা দিলে চাকরিটা নিশ্চিত। আপনি আমাকে কিন্তু ঠকিয়েছেন। আমি যদি টাকা না পাই আপনাকে কিন্তু আমি ছাড়বো না। কিসের টাকা? না না, মানে তুমি আমার কাছ থেকে ঠিক কোন টাকা ফেরত চাইছো? তুমি তো আমার কাছ থেকে কোনো টাকা ফেরত পাবে না। কি? টাকা কিন্তু আমি আর ফেরত দেব না, আর চাকরিও না। আপনি আমাকে কিন্তু ঠকিয়েছেন। আমি যদি টাকা না পাই আপনাকে কিন্তু আমি ছাড়বো না। যা খুশি পারো গিয়ে করো, যাও। দেখে নেবো আপনাকে। কিছু প্রমাণ করতে পারবে না। তার রাগ আর হতাশা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। আমি কিন্তু আপনাকে পুলিশে দেবো, ঠিক আছে? এটা মনে রাখবেন। যা খুশি পারো গিয়ে করো, যাও যাও। আমিও দেখে নেবো আপনাকে। জ্যোতির্ময় সেন, যিনি এই প্রতারণার জাল বুনেছেন, ঠান্ডা মাথায় হেসে বললেন, আরে যাও যাও, যা খুশি পারো গিয়ে করো, যাও। পুলিশ আমার কিচ্ছু প্রমাণ করতে পারবে না। আমি যা করি না আইনের ফাঁক গলেই করি। হ্যালো, কসবা থানা। ঠিক আছে, আপনি চলে আসুন। স্যার আমাকে সাহায্য করুন। জ্যোতির্ময় সেন আমার কাছ থেকে 1,00,000 টাকা নিয়ে গেছে চাকরি দেওয়ার নাম করে। স্যার ও আমাকে এখন চাকরিও দিচ্ছে না, আর টাকাও স্যার ফেরত দিচ্ছে না। প্লিজ স্যার আমাকে বাঁচান স্যার, একটু হেল্প করুন স্যার আমাকে। ওনারা বলেন তুমি নিশ্চিত মনে বাড়ি যাও, শুধু সময় মতো ইন্টারভিউটা ধীরে সুস্থে বলুন। নিন একটু জল খান। থানায় তার যাওয়া আর লিখিত কোনো প্রমাণ না থাকার কারণে পুলিশের নিস্তেজ প্রতিক্রিয়া তাকে আগে থেকেই হতাশ করে দিয়েছে। প্রদীপবাবু, আগে আমার কথাটা মন দিয়ে শুনুন। আপনি যেরকম অভিযোগ জানিয়েছেন তাতে আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের মধ্যে যে কন্ট্রাক্টটা হয়েছিল তার কোনো লিখিত চুক্তি আছে কি? কন্ট্রাক্ট চুক্তি? না স্যার, সেরকম কিছু হয়নি স্যার। না মানে আমরা কিসের ভিত্তিতে, মানে এভিডেন্সের ভিত্তিতে ওনার বিরুদ্ধে অ্যাকশনটা নেব বলুন তো? কিন্তু স্যার আমি এখন প্রদীপবাবু, ডোন্ট বি এক্সাইটেড। আচ্ছা দেখুন, প্রথমত আপনি কাজটি বেআইনি করেছেন। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনি কেন অসৎ উপায়ে চাকরিটা পেতে চেয়েছিলেন বলুন তো আমায়? হ্যাঁ, এর ফলে বেশি করে নিজেকে বিপদে ফেলেছেন, জানেন কি? তাহলে স্যার আপনাদের দিক থেকে কোনো এক্ষেত্রেও কিন্তু একটা কথা আছে। আপনি যদি আপনাদের কোনো লিখিত চুক্তিও আমাকে দেখাতেন সেক্ষেত্রেও কিন্তু কাজটা বেআইনি হতো। কারণ কি বলুন তো, এভাবে অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার চেষ্টা করা সেটা কিন্তু ঠিক না। আমাদের দেশে বা রাজ্যে হাজারে হাজারে বেকার ছেলে মেয়ে আছে, তারা চাকরির পরীক্ষা দিচ্ছে, অন্যায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু চেষ্টা করছে চাকরি পাওয়ার, তাই তো? কিন্তু আপনি কি করেছেন? অসৎ উপায় অবলম্বন করে ঘুষ দিয়ে সহজ রাস্তায় চাকরি পেতে চাইছিলেন। তাহলে স্যার আপনাদের দিক থেকে কোনো কিছুই কি করার নেই স্যার? আর আমি কি করে বাঁচবো স্যার বলুন? সেটা আপনার আগে ভাবা উচিত ছিল। অন্যায় কাজ করেছেন, এখন আমার বিচার চাইতে এসছেন। দেখুন মশাই, আপনি কিন্তু বেআইনি কাজ করেছেন, ঠিক আছে? এখানে আপনার কিচ্ছু হবে না। আপনি 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 চলে যান, চলে যান এখান থেকে। আপনি আসুন, আসুন আপনি।
স্যার আমি এখন কি করে বাঁচবো বলুন স্যার, কি করে বাঁচবো স্যার? আর আমার কিচ্ছু করার রইলো না স্যার, আমার আর কিচ্ছু করার রইলো না, কিচ্ছু না স্যার। প্রদীপবাবু, আপনি নিজেকে সামলান। একটা কথা বলে শুনুন, আপনি আপনি আসুন, পারলে সৎভাবে কিছু করার চেষ্টা করুন। আমার কিচ্ছু করার নেই, আমি আইনের চালে জড়িয়ে আছি। আই এম সো সরি। আর আমার কিচ্ছু করার রইলো না স্যার। প্রদীপের মনে হলো যেন পুরো পৃথিবীটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তার সামনে এখন আর কোনো রাস্তা খোলা নেই, শুধু শিখার মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। সে জানে শিখার বিশ্বাস ভেঙে যেতে চলেছে। এই প্রতারক জ্যোতির্ময় তার সব স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে, আর সে নিজেকে শিখার চোখে বিশ্বাসী করে তুলতে পারছে না। প্রদীপের ভেতরের সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। জ্যোতির্ময়ের অমানবিক আচরণ তাকে থমকে দিয়েছিল। এই হতাশা, অপমান আর নিরাশার জ্বালায় প্রদীপ আজ পুরোপুরি ভেঙে পড়েছে। শিখার সাথে সে কিভাবে এই দুঃসংবাদটা শেয়ার করবে তা বুঝতে পারে না। শিখার সেই করুণ চোখের জল যেন আজ তাকে গ্রাস করতে এসেছে। প্রদীপের কাছে আজ কোনো পথ খোলা নেই। সে চুপ করে বসে, বিষের বোতলটা হাতে নিয়ে। তার চোখের সামনে শিখার হাসি আর তাদের ভাঙা স্বপ্নগুলো ভেসে বেড়াচ্ছে। সেই স্বপ্নগুলোর উপর যেন কালো পর্দা নেমে এসেছে। এক সময় প্রদীপ হাত কাঁপাতে কাঁপাতে বিষের বোতলটা ঠোঁটে ছুঁয়ে দিল। বিষের তীব্র দহন জ্বালা তার গলা বেয়ে নেমে সারা শরীরে ছড়িয়ে পড়ল। কয়েক মুহূর্তের মধ্যে তার চারপাশ অন্ধকারে মিশে গেল। প্রদীপ মুক্তি পেল পৃথিবীর সব কষ্ট থেকে। প্রদীপের মৃত্যুর পরের দিনগুলো শিখার জন্য এক কঠিন সময় হয়ে ওঠে। শিখার বাবা রাজীব চট্টোপাধ্যায় এবং মা মধুবালা চট্টোপাধ্যায় তার জীবন থেকে প্রদীপের স্মৃতিকে মুছে ফেলতে চান। মধুবালা সান্ত্বনার সুরে বললেন, হ্যাঁ বল মা, আমি জানি তোর প্রথম অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে দেখবি সময়ের সাথে সাথে সব মানিয়ে নিতে পারবি। আমি এখন বিয়ের কথা ভাবতে পারছি না, সো আমাকে প্লিজ তোমরা একা ছেড়ে দাও প্লিজ। শিখার বাবা রাজীববাবু বললেন, শিখা, এই সম্বন্ধটাকে হাতছাড়া করিস নে রে মা, এমন সুযোগ আর আসবে না। সিদ্ধার্থ খুব ভালো ছেলে, এয়ারপোর্ট কাস্টমসে চাকরি করে, খুব ভালো টাকা মাইনে পায়। আমরা তো সারা জীবন থাকবো না। আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো প্লিজ। তুই বুঝতে পারছিস না মা, সিদ্ধার্থ খুব ভালো ছেলে। আমরা খোঁজখবর নিয়ে জেনেছি এয়ারপোর্টের কাস্টমসে চাকরি করে, ভালো মাইনে পায়। আমাদেরকেও তো তোর জীবনের সুরক্ষার কথাটা ভাবতে হবে। চিরকাল তো আর আমরা বেঁচে থাকবো না। প্রদীপের জন্য আমারও কষ্ট হচ্ছে, কিন্তু কি করবি বল? আমরা যা বলছি তোর ভালোর জন্যই বলছি রে মা। এখন এই ডিসিশনটা খুব গুরুত্বপূর্ণ, তুই আর না করিস না রে মা। তোমরা কেউ আমাকে বুঝতে চাইছো না। আমি কিভাবে তাকে ভুলবো বলতে পারো? আমার মনের ভিতর তো প্রদীপের স্মৃতি গেঁথে গেছে। সরি বাবা, এই বিয়ে আমি করতে পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করো তোমরা।
পারবো না। রাজীববাবু এবার অসহিষ্ণু হয়ে বললেন, সারাটা জীবন সব সময় আমাকে তোমার খামখেয়ালির মাসুল গুনতে হবে। আমরা তোমাকে অনেকবার বারণ করেছিলাম ওরকম একটা ভ্যাগাবন্ড ছেলের সঙ্গে মিশতে যেও না। বারণ শুনেছিলে আমাদের কোনো কথা? আমি আর পারছি না, আমাকে ছেড়ে দাও, আমাকে একটু একা থাকতে দাও। আমি পারছি না, তোমরা যাও এখন এখান থেকে। পারছি না আমি। শিখার আপত্তি ও দুঃখের পরেও সে অবশেষে বাবা মার ইচ্ছা পূরণ করার সিদ্ধান্ত নেয়। শিখার মন তখন বিয়ের প্রস্তুতির মধ্যে অস্থিরতা এবং কষ্টে ভরা। বিয়ে উপলক্ষে সমস্ত আয়োজন শুরু হয়ে যায়। শিখার মুখে এখন কেবল লোক দেখানো হাসি, আর বুকের ভিতর অশ্রুক্ষরণ হয়ে চলেছে। শিখাকে সুন্দর করে তার মামাতো বোন সাজাচ্ছে। তাকে খুব সুন্দর লাগলেও চোখে মুখে বিষণ্ণতা ফুটে উঠেছে। এই বিষয়টা তার বাবা মার চোখ এড়িয়ে গেল না। রাজীববাবু বললেন, মা, তুই আজ একটা নতুন জীবন শুরু করতে চলেছিস। আর মনের মধ্যে কোনো কষ্ট দুঃখ লুকিয়ে রাখিস না রে মা। সব কষ্ট ভুলে গিয়ে একটা নতুন জীবন শুরু কর। শিখার বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। হ্যাঁ, নমস্কার। আসুন ভেতরে আসুন। এই তোরা কোথায় গেলি রে? এদিকে আয় রে, আয়। বরযাত্রীদের আসা, খাওয়া দাওয়ার আয়োজন, সব কিছুতেই উৎফুল্লতা। কিন্তু ভিতরে শিখার মনে ক্রমেই প্রদীপের স্মৃতি অনুভব হচ্ছে। তোমাকে না তার থেকে আরো বেশি সুন্দর লাগছে শিখা। এই শোনো, এইসব ডায়লগ আচ্ছা, তৈরি করে আনবে কেন বলো তো? না। এগুলো আমার মনের কথা। দেখবো বিয়ের পরে কত প্রেম থাকে তোমার। এই অনুরাগ, তুই ওদিকটা একটু দেখতো। হ্যাঁ ভাই, দেখছি। এই নাম তোরা? হ্যাঁ নামছি দাদা। শুধু সেলফি তোলা, হ্যাঁ? দাদা, আর কোনো কাজ নেই নাকি? ও দাদা, বিয়ে বাড়ি যাচ্ছে সেলফি তুলবো না? বর সিদ্ধার্থ সিংয়ের উপস্থিতি, তার বন্ধু বান্ধবদের আচরণ শিখার মনে এক অস্বস্তি এনে দেয়। তাই না, বলো? যথারীতি বরযাত্রী, কনে যাত্রী সবার উপস্থিতিতে আচার অনুষ্ঠান মেনে 7 পাকে ঘোরা, মালা বদল সব কিছু সম্পূর্ণ হয়ে যায়। বর বেশি সিদ্ধার্থ তার হবু স্ত্রী সুন্দরী শিখার দিকে তাকিয়ে মৃদু হাসে। আরে কাকু, আলাপ করিয়ে দি আমার ওয়াইফের সঙ্গে। শিখা, এই হলো আমাদের পাড়ার প্রণব কাকু। এত সাজসজ্জার মাঝেও শিখার মন থেকে বিষাদ আর কষ্ট যেন কিছুতেই যাচ্ছে না। অনুষ্ঠানের মাঝে শিখার চোখে প্রদীপের মুখ ভাসছে, আর প্রদীপের অশরীরী আত্মা বরবেশী সিদ্ধার্থ সেনের দিকে তাকিয়ে ক্রোধে ফুঁসছে। তারপরে বাসর রাত শুরু হয়। এই, তোরা কেউ গান গাইবি না? এই সাথী, তোর গানের গলা খুব ভালো আমি জানি, তুই শুরু কর। আমি আমার দ্বারা গান হবে না। আচ্ছা ঠিক আছে। এই বিপুল, তুই শুরু কর। আজকে নানা করবি না, শুরু কর। এই অনুরাগ, তুই শুরু কর। আবার আমি? না না না, শুরু কর। আচ্ছা ঠিক আছে, একটা গান গাই। হ্যাঁ। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব। বাহ, দারুণ। অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার। দারুণ। এই র দিয়ে। হ্যাঁ, কর রদি কর। আচ্ছা, র দিয়ে তো? হ্যাঁ, র দিয়ে। এই কাউন্ট কর, কত সময় দেওয়া যাবে? না, এই তো রঙ র এক, হ্যাঁ, না, র না, এক,
এই তো তো গাইছি এই তো মনে পড়েছে গাইছি। রঙ্গবতী রে রঙ্গবতী আরে রঙ্গবতী এই চিট করিস না, এটা র দিয়ে শুরু নয়, একদম ইয়ার কি নয়, এটা র দিয়ে শুরু আরে নয়। না না ওসব ঢপাতি অন্য জায়গায়, এই র দিয়ে শুরু এটা না, ও রঙ্গবতী। ওই তো গাইলাম তো, আবার কি এক লাইন তো হয়ে গেল। রঙ্গবতী রে রঙ্গবতী 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 কনকলতা অসিপদে গহন কথা। এই দীপালি তো ফাটাফাটি গায়, একটু গান শুনি ওর গলায়। হ্যাঁ অবশ্যই গাইবো, তোদের থেকে অনেক ভালো গান গাইতে তো পারি। তোর অনেক ভালো গানটা শুনিয়ে দে। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা। সিদ্ধার্থের দারুণ, মাসিও দারুণ। এসে যোগ দেয় সেই আনন্দে। বাবা তোরা তো একেবারে জমিয়ে বসেছিস রে, তা আমাকে একটু তোদের সঙ্গে নিয়ে না। আরে মাসি, তুমি এসে গেছো আমাদের বাসরে, হ্যাঁ? কেন আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? না না, কে বলে তুমি বুড়ি হয়ে গেছো? ও বউ, তুই কিছু বলছিস না কেন? বৌদিকে দেখছি অনেকক্ষণ ধরে চুপচাপ আছে। ঠিক আছে, তোদের বাচ্চাদের আনন্দের মধ্যে আমরা বড়রা ঢুকবো না। এই অনুরাগ, চললাম রে। আরে আরে মাসি, তুমি চলে গেলে আমাদের আসরটাই জমবে না। তোর সিধুদাকে সামলানোর দায়িত্ব তোর। ও সিধু, এই কি দীপালি কয় তোর মাসি? আসছি। ঠিক আছে মাসি। বেশি রাত জাগিস না, আবার ওদের ঘুমাতে দিস। আচ্ছা ঠিক আছে। এই তোরা কিন্তু কাল সকাল সকাল চলে যাস একদম, ঠিক আছে? আচ্ছা মাসি, আছে। তোমরা সাবধানে যেও। সাবধানে যেও। এই সিধু, বৌদি এত চুপচাপ কেন? হ্যাঁ বৌদিকে আমিও দেখছি চুপচাপ আছে। ও বৌদি, একটা গান হোক না। ও শিখাদি, একটা গান গাও না। না না না, তুমি গাও গাও শিখা, গাও প্লিজ, একটা গান গাও, সবাই একটা এত গান করে গাও যখন না প্লিজ বলছে তখন প্লিজ। গাও না। আমি গান গাইতে পারবো না। সবাই এত করে যখন বলছে তখন গাও না। সবাই শিখাকে গান গাইতে বলে, কিন্তু শিখার মনে এতটুকু আনন্দ নেই। তার কিছুতেই ভালো লাগছিল না। তার তখন মনে পড়ছিল প্রদীপ তাকে ময়দানের ঘাসে বসে একটা গান গাইতে বলেছিল। আজকের আকাশটা কি সুন্দর লাগছে না? এই শোনো না, একটা গান গাও না। এত সুন্দর রোমান্টিক পরিবেশ, সামনে ভিক্টোরিয়া, আমি আমার হবু স্ত্রী। সত্যি বলছি, মনের মধ্যে না কেমন একটা গুনগুন গুনগুন করে একটা গান আসছে। বিশ্বাস করো, শুরু করো। প্লিজ প্লিজ করো না একটা, না, প্লিজ না, না, প্লিজ। শুরু না না না, করতেই আমি হবে, না, এক্ষুনি। আগে তুমি, লেডিস ফার্স্ট। শিখার গানের গলা খুব তারপরে সুন্দর। আমি করব। শিখা তখন করো প্লিজ। প্রদীপের কাঁধে মাথা দিয়ে একটা গান গেয়েছিল। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। দূরে ভিক্টোরিয়া, গোধূলি বেলায় ময়দানের ঘাসে বসে দুজনের সেই রোমান্টিক মুহূর্তটি এবার তোমার পালা। এখন শিখার বড্ড বেশি মনে পড়ছে। এপারে থাকবো আমি, তুমি রইবে ও পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। এপারে থাকবো আমি, তুমি রইবে ও পারে। শিখা তখন বলল, আমার গলা ভালো না। আরে বৌদি, আমরা কেউই সেরকম গাই না, সবাই বাথরুম সিঙ্গার। এটা একটা জাস্ট আনন্দ। না আর না আমি না, কিন্তু তুমি গাও শুনেছি গাও গাও আপনার প্লিজ, গানের একটা গলা গান খুব গাও, একটা সুন্দর। গান গাও না প্লিজ প্লিজ। এক্সকিউজ মি, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। সর সর, জায়গা দে জায়গা দে। শিখা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জল দিচ্ছিল আর খুব কাঁদছিল। সে তখন বুঝতে পারেনি প্রদীপ ঠিক তার পিছনেই তখন দাঁড়িয়ে। শিখার কান্না দেখে সেও খুব কষ্ট পাচ্ছিল। প্রদীপ শিখার কাঁধে হাত দিতে গিয়ে হাতটা পিছিয়ে নিল। প্রদীপ শিখাকে দেখতে পেলেও শিখা প্রদীপের অশরীরী মূর্তিকে দেখতে পেল না।
এরপরে ওয়াশরুম থেকে শিখা বেরিয়ে আসে। দাদা সিধুদার বিয়েটা তো হলো, এবার তোমার বিয়েটা কবে খাচ্ছি? এই বিয়ে করো, বিয়ে করো, তাড়াতাড়ি বিয়ে করো প্লিজ দাদা। এই বেশি পেয়ে গেছিস। কি শিখাদি, ওয়াশরুমে এতক্ষণ কি করছিলে? গান প্র্যাকটিস করছিলে নাকি? সিদ্ধার্থর মামাতো বোন তাতে ফুট কাটে। নাকি আমার দাদার সাথে কিভাবে ফুল সজ্জা করবে তার প্ল্যানিং করছিলে? এইসব কথায় সবাই খুব হাসাহাসি করে। সিদ্ধার্থ বলে, এখনই হাই? হ্যাঁ, এবার তো সারা রাত বাকি আছে। আরে ভাই, আরে প্রচন্ড ঘুম পাচ্ছে আমার। না না, সারাদিন খুব ধকল গেছে, বোঝার চেষ্টা কর। ছিল না আরে ভাই, আজকে বাসর না না না, আমি পারবো না। দেখ, না না, সিরিয়াসলি আমি খুব টায়ার্ড। আরে সারাদিন প্রচুর ধকল গেছে। এই ধর, তোরা জ্বালা তোদের গানটা, এবার গানটা পালা পালা পালা, সব পালা। জ্বালা চল চল বলবো আমি। আবার দুষ্টুমি করছিস এখন? এই চল চল, আবার আচ্ছা ঠিক আছে, কালকে তোদের দেখছি। চল চল, পালা 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 পালা, আর কোনো কথা নেই। চল 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 চলো। ভাই ভাই, এরকম ভাবে এরকম করিস না ভাই, একটু একটু তো বিয়ে কর বুঝবি। ও কেন বিয়ে করলে ঘুম বেশি পায়? আবার তুই বাজে কথা বলা শুরু করলি। দাঁড়া, আচ্ছা, জীবনে তো একবারই বিয়ে করেছিস। সবার বিয়ে একবারই হয় তো একটা রাতই তো জাগবো। না না না, একটা রাত, কোনো রাত না, স্পেশাল রাত ভাই। পরে 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 অনেক মস্তি করেছি, অনেক নেচে 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 কোমর পা সব ব্যথা হয়ে গেছে। আর মস্তি নেই, অত মস্তি করতে হবে না। পেয়ে গেছো, এখন আমাদের ভুলে যাচ্ছ। আর ঘুম পাচ্ছে, প্রচন্ড ঘুম পাচ্ছে। দেখ দীপুল, আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে। ভাগ ভাগ, দাঁড়িয়েছি, ভাগ, অনেক জ্বালিয়েছিস, চল না। আমি অন্তত থেকে যাই, ভয় নেই, তোরা খাকের উপরে যা খুশি কর, আমি তোদের দেখতে আসছি না। আমার অনেক দিনের ইচ্ছা, প্রেম করবি আর আমি খাটের তলায় লুকিয়ে লুকিয়ে সব শুনবো। যা যা, ভাগ ভাগ ভাগ, অনেক জ্বালিয়েছিস, ভাগ ভাগ। সিদ্ধার্থ ওদের সবাইকে বার করে দেয়, আর ওরাও হাসতে হাসতে চলে যায়। সিদ্ধার্থ তারপর দরজা বন্ধ করে দেয়। বাবা, সব এক একটা যন্ত্র, বুঝলে? এই শোনা, তুমি কিন্তু ওদের কথা কিছু মনে করো না। হ্যাঁ, পাঁচশো রাতে একটু মজা, একটু ফুর্তি করবে না বলো? হ্যাঁ, ফুলশয্যার রাতে সিদ্ধার্থ তার নববিবাহিতা বধূ শিখার দিকে তাকিয়ে হেসে বলে, শিখা, আমি তোমার মতো কাউকে আমার জীবনে চেয়েছিলাম, জানো? ভগবান আমার সেই ইচ্ছে পূরণ করেছেন। আমার জীবনে তুমি আলোর শিখা হয়ে জ্বলে ওঠো। তারপর সিদ্ধার্থ সিল্কের পাঞ্জাবিটা খুলে বিছানার এক ধারে রাখে। শিখা অস্বস্তি বোধ করে। সিদ্ধার্থ তা দেখতে পেয়ে বলে, শিখা, শিখা, তুমি কি আনকমফোর্টেবল ফিল করছো? আরে আরে, আমরা তো স্বামী স্ত্রী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাও, আমি একটু ওয়াশরুম থেকে আসি, তারপর সারা রাত দুজনে গল্প করবো, কেমন? শিখার মন অস্থির হয়ে ওঠে। তার ভিতরের আতঙ্কের কারণে শরীর ঠান্ডা হয়ে আসে। তার চোখে অব্যক্ত দুঃখ আর অসহায়ত্ব। ওয়াশরুমের আয়নায় সিদ্ধার্থ চোখে মুখে জল দিয়ে টাওয়াল দিয়ে মুখ মোছার সময় হঠাৎ আয়নায় একটা ছায়া মূর্তি দেখতে পায়। কে কে কে? ছায়া মূর্তি ক্রোধে ফুঁসছে। সিদ্ধার্থ ভয় পেয়ে যায়। কে তুমি? তার গলা দিয়ে আওয়াজ সরে না। হঠাৎ ওয়াশরুমের লাইট অফ হয়ে যায়। আবার ওয়াশরুমের লাইটটা জ্বলে ওঠে এবং দপদপ করতে করতে আবার তা অফ হয়ে যায়। সিদ্ধার্থ স্পষ্ট দেখতে পায় অন্ধকারের মধ্যে দুটো জ্বলন্ত চোখ। তার হাত দুটো বাড়িয়ে দিচ্ছে সিদ্ধার্থর গলার দিকে। সিদ্ধার্থর গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না, শুধু গোঙানির আওয়াজ ছাড়া।
সিদ্ধার্থ কি হয়েছে একটু বলবে? দরজা খোলো। কি কোথায় আছো একটু আসবে? শিখা বাথরুম থেকে আসা সেই আওয়াজ শুনে ভয় পেয়ে যায়, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। আরে তোমরা কোথায় আছো? কে কোথায় আছো? একটু এসো না। সিদ্ধার্থ দেখো না বাথরুমে ঢুকেছে, দরজা খুলছে না। একটু এসো। সিদ্ধার্থর নিথর দেহ ওয়াশরুমের মেঝেতে পড়ে থাকে। শিখা, কি হয়েছে মা? কোথায় আছো? কে কোথায় আছো? চিৎকার করছিস কেন এইভাবে? দরজা খুলছে না। শিখার গলার আওয়াজ শুনতে পেলাম মনে হচ্ছে। শিখা চিল্লালো মনে হচ্ছে। শিখা কেন কি হলো দেখি তো। আরে দেখো, তখন থেকে শিখা দিদি চিল্লাতে সিদ্ধান্ত করে আপনি যাও, তাড়াতাড়ি যাও, দেখো আমি দৌড়াচ্ছি। রাতেই তো ওর বিয়েতে গেলাম, এখন আবার কি হলো? এই দরজাটা ভাঙো তো, দরজাটা ভাঙো। কি হয়েছে দেখেন? আরে আরে তোরা কি করছিস? দেখ না, দরজাটা ভাঙ, দরজাটা ভাঙ। বাথরুম ভেঙে আবিষ্কার করে মৃত সিদ্ধার্থকে। মেঝেতে শুয়ে আছে কেন? এই পুলিশকে ডাকো। শিখা যখন সিদ্ধার্থের নিথর দেহ দেখে, তার সমস্ত রক্ত শুকিয়ে যায়। শিখা, কাতর আত্মগ্লানিতে সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। বরের বাড়ির লোকজন দ্রুত এসে শিখার আশপাশ ঘিরে ধরে। তাদের কৌতূহলী মুখের চেহারায় আতঙ্ক ও সন্দেহের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বরের বাড়ির একজন এসে শিখার মুখে জল দিয়ে তার জ্ঞান ফেরায়। এই হত্যার পর এক আতঙ্কিত পরিবেশ তৈরি হয়। শিখার বাড়ির লোকজন এবং অতিথিরা কোলাহলে ভরে ওঠে। কত মজা করলাম, কি হয়েছে? কি হয়েছে এখানে? আমরা তো সবাই কাল রাতে এখানে ছিলাম। শিশুটা আমাদের কেউ ঘরে নেই, তাহলে কি করে বাঁচাবে? ভূতে এসে গলা টিপেছে। আমি যাবো না। তোর এক্ষুনি বলছি খবর দে। শুই পড়েছি। আমার মেয়ে না এরকম করবেন না। আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ। আমার মেয়ে খুন করেনি, ও খুন করতে পারে না। দরজা ভাঙার কি করলো? মেয়েকে আমি যাবো না। আপনারা বিশ্বাস করুন, আমার মেয়ে কোনো দোষ নেই। আপনারা এইসব বলবেন না। ও কেন মারতে সিদ্ধার্থের যাবে? বন্ধু অনুরাগ চিৎকার করে বলে, আপনি সত্যি কিছু জানেন না, না? আপনি সত্যি কিছু জানেন না। নাকি আসিস? বলে ফেলুন, কেন খুন করেছেন? কেন আমার বন্ধুকে খুন করেছেন? বলুন, বলুন আপনি, বলুন কেন খুন করেছেন? বলুন, সত্যিটা বলে ফেলুন। আমি ছাড়বো না আপনাকে, সত্যিটা বলে ফেলুন। শুধু আমার প্রাণের বন্ধু, আপনি তাকে মেরেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি তাকে খুন করেছেন, সত্যিটা বলে ফেলুন। ও বলবেন না তো, না? ও বলবেন না? ঠিক আছে, আমি পুলিশকে ফোন করছি। শুনে মেয়ে আনো। যার সাথে আমার ছেলের বিয়ে দিও না। শুনলে না তুমি আমার কোনো কথা? হ্যালো স্যার, হ্যাঁ তুমি ঠিকই বলেছো নীলু বাবা। আপনি ফোর্স নিয়ে চলে আসুন। আমি একটা পুলিশ আস্তে না আস্তেই বিশ্বাস করুন, আমার ছেলেটাকে আমার মেয়ে খুন করতে পারে না। খুন করেছে, ও একটা খুন করেছে আমার যেখানে ছেলেকে। ভয় পায়। হ্যাঁ, আমি ঠিক বলছি, খুন করেছে আমার ছেলেকে। আমার ছেলেকে মেরেছে। খুন করবে। আপনারা হার করে তাকে কি দেখছেন? বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আপনাদের মেয়ে আমার ছেলেকে মেরেছে। আছে ভাই, এত সোজা না। পুলিশ আসার পর তারা ঘরের পরিস্থিতি দেখে ও ঘরের মধ্যে নানা এভিডেন্স খুঁজতে থাকে। আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ। কিচ্ছু চিন্তা করবেন না, আমার গোটা টিম আপনার বাড়িতে চিরদিন তল্লাশি চালাচ্ছে। এভিডেন্স আমরা ঠিক পেয়ে যাবো। এত বেশি কোনো কথা শুনবেন না। এত বেশি মিস্টার মুখার্জিকে সঙ্গে নিয়ে ভালো করে বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে খুঁটি খুঁটে দেখুন, চেক করুন। এভিডেন্সটা কিন্তু আমার পেতেই হবে। শিখা, শিখা আমার একমাত্র ছেলে সিদ্ধার্থকে
সিদ্ধার্থকে খুন করেছে। রাজীববাবু কি করছেন কি? বডিটা ইমিডিয়েটলি ফরেনসিকে পাঠান। সিদ্ধার্থ চার ঘরের মধ্যে বিশ্বাস করুন স্যার, আমার মেয়ে খুন করেনি, ও কোনো দোষ করেনি স্যার, ও খুন করতে পারে না, বিশ্বাস করুন স্যার। এখানকার পরিস্থিতি অনুযায়ী আমরা মেয়েটির ওপর প্রাথমিকভাবে সন্দেহ প্রকাশ করছি। আমরা তদন্ত শুরু করব, সেই কারণে আমরা মেয়েটিকে এখন অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। ছেড়ে দিন। আমার মেয়ে খুন করতে পারে না, ও ও কি করে খুন করবে? বিশ্বাস করুন, ও খুন করেনি। 4 জন কনস্টেবল মিলে সিদ্ধার্থর মৃতদেহকে সরিয়ে নিয়ে যায়। শিখার বাবা ও মা থানায় এসে দেখেন তাদের মেয়ে জেলে বন্দি রয়েছে। রাজীব বাবু চিৎকার করে বললেন, অফিসার, আমার মেয়েকে কেন আটক করা হচ্ছে? শিখা তো কিছুই করেনি। ওই কাজ করতেই পারে না, ওর তো সামান্য পিঁপড়ের জন্য কষ্ট হয়। কিন্তু পুলিশ তাদের কথার কোনো কর্ণপাত করে না। রাজীববাবু, why are you getting so excited? বোঝার চেষ্টা করুন স্যার। দেখুন রাজীববাবু, আমরা আইনের রক্ষক তো, তাই আমাদের উপযুক্ত এভিডেন্স নিয়ে কাজকর্ম করতে হয়। আচ্ছা, আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনার সামনে তো পোস্টমর্টেম রিপোর্টটা রাখা আছে, ওতে কি লেখা আছে বলুন তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। ওতে লেখা আছে সেই রাত্রে সিদ্ধার্থকে কেউ গলা টিপে হত্যা করেছিল, আর আপনার বর্ণনা অনুযায়ী সেই রাত্রে শিখা আর সিদ্ধার্থ ছাড়া বাইরের কোনো ব্যক্তি আমার মেয়ে খুন করেনি, ও কোনো দোষ করেনি স্যার, ও খুন করতে পারে না, বিশ্বাস করুন স্যার। আমি মানছি সিদ্ধার্থর গলায় শিখার কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, কিন্তু এটা দিয়ে তো আমি প্রমাণ করতে পারবো না যে শিখা নির্দোষ। তাহলে আমাদের কি করতে হবে? আপনি আমার সাজেশন শুনুন, ডোন্ট বি এক্সাইটেড, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। কাল কোর্টে মামলা উঠছে, দেখা যাক বিচার ব্যবস্থা কি রায় দেয়। ঠিক আছে, আপনি আসুন। একটু দেখুন স্যার, যা করার করতে হয় করব। স্যার, একবার মেয়ের সঙ্গে দেখা করতে পারি? না না, সে কি করে সম্ভব? কোন কি করে দেখা করবেন? কাল কাল কোর্টে মামলা উঠছে, আর তাছাড়া সময় চলে গেছে তো। আমাদের মেয়েকে আমরা চিনি। এই দেখো আবার কান্নাকাটি করছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দেখছি, আমি দেখছি। তুমি যে এদিকে আসুন, ওনাদেরকে 2 নম্বর সেলের সামনে নিয়ে যান তো। ওনারা ওর মেয়ের সঙ্গে একটু দেখা করবেন, মানে ওই শিখার সঙ্গে ওনাদের একটু দেখা করে দিন তো। জান আপনারা। দেখেছো আমাদের মেয়েটা একদিনে কেমন শুকিয়ে গেছে। শিখা, মারে তুই ঠিক আছিস তো? তোর মা তো সারা রাত ঘুমোতে পারে না তোর কথা ভেবে, আমারও সেই একই অবস্থা। আমি পারছি না ওকে এরকম দেখতে। তুই একদম চিন্তা করিস না, একদম ভেঙে পড়িস না মা, আমরা তোকে ঠিক ছাড়িয়ে নিয়ে যাব। এসব কথা শুনতে আমার ভালো লাগছে না বাবা, প্লিজ প্লিজ থামো তোমরা, ভালো লাগছে না আমার যা শেষ হবার তা শেষ হয়ে গেছে, এবার একটু একা থাকতে দাও আমাকে, ভালো লাগছে না আমার কিচ্ছু। আমার কপালে যা শাস্তি থাকে আমি মেনে নেব। আমি তো বরাবর বলে আসছি ওই মেয়েটার দোষ, কিন্তু শিখার তো কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। অর্ডার। ইওর অনার, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে ইটস আ প্রি প্ল্যান মার্ডার। হ্যাঁ, সিদ্ধার্থের শরীরে শিখার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি ঠিকই, কিন্তু ঘটনার দায় তো অস্বীকার করা যায় না। আসামি শিখা চ্যাটার্জির সঙ্গে আমার ক্লায়েন্ট সিদ্ধার্থ সেনের বিয়ের আগে আরও একজনের সঙ্গে গভীর সম্পর্ক ছিল। আমার দৃঢ় বিশ্বাস শিখা ও তার পরিবার অনেক কিছু আড়াল করছেন। অবজেকশন ইওর অনার, বলেছিলাম কথা। অর্ডার। আপনারা সবাই আদালতে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। ডিফেন্স লয়ার, আপনার কি কিছু আর বলার আছে? অবজেকশন ইওর অনার, আমার ক্লায়েন্ট শিখা চ্যাটার্জির বিয়ের আগে কার সাথে কি সম্পর্ক ছিল, তার সাথে এই ঘটনার কি সম্পর্ক? সে তো বিয়ের আগে অনেকেরই ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে। কাঠগড়ায় উপস্থিত একজন বলে, মেয়েটার তো এর আগেও প্রেম প্রীতি ছিল, কজনের সাথে ঢলাঢলি করেছে কে জানে। অমনি আদালতে হাসির রোল ওঠে। আদালত কক্ষে বিচারক বলেন, অর্ডার। আপনারা সবাই আদালতে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, না হলে কিন্তু আপনাদেরকে বের করে দিতে বাধ্য হব।
অবজেকশন সাস্টেন্ড। আদালতে শিখাকে অসংখ্য প্রশ্নের মুখোমুখি হতে হয়। কাঠগড়ায় সিদ্ধার্থের পরিবারের উকিল শিখাকে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করতে থাকে। আপনি মহামান্য আদালতের কাছে সত্যিটা আড়াল করছেন? বলুন, সেদিন বাসর রাতে বরের বাড়ির লোকজন সবাই বেরিয়ে যাওয়ার পর ঘরে আপনি আর সিদ্ধার্থ ছাড়া আর কে কে ছিল? শিখা শিউরে উঠে বলে, আমি কিচ্ছু জানি না। আমি তো বাইরে ছিলাম, আর দরজাটা ভিতর থেকে বন্ধ করা ছিল। তারপর দরজা খোলার পর আমি সত্যি কিছু জানি না, ইওর অনার। আমি কিচ্ছু জানি না, কিভাবে হলো, কে করলো, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। অবজেকশন ইওর অনার, আমার ক্লায়েন্ট শিখা দেবীর ওপর জোর করে মানসিক চাপ তৈরি করা হচ্ছে, যাতে তিনি তার বয়ানটা বদলাতে বাধ্য হন। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড হয়তো ভুলে গেছেন কোনো ঘটনার নেপথ্যেও কোনো ঘটনা থাকে, না হলে সিদ্ধার্থের খুনের মোটিভ আর কি হতে পারে? আমি এক্ষেত্রে মহামান্য আদালতকে বলবো আরও সুষ্ঠুভাবে পুলিশি তদন্ত শুরু হোক। শিখার মা মধুবালা অশ্রু সজল চোখে বলেন, আমার মেয়ে কোনো দোষ করেনি হুজুর। আমার মেয়েকে ইচ্ছে করে ফাঁসানো হয়েছে। শিখার বাবা রাজীববাবু কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ধর্মাবতার, সেদিন বাথরুমের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, তাহলে আমার মেয়ে কি করে খুন করবে বলুন? আমার মেয়ে খুন করেনি, ও খুন করতে পারে না। সিদ্ধার্থের পক্ষের উকিল তখন গর্জন করে ওঠে, ইওর অনার, আমরা ফিঙ্গারপ্রিন্ট থেকে ধরে নিলাম শিখার এতে কোনো ভূমিকা নেই। তাহলে সিদ্ধার্থকে শ্বাসরোধ করে কে হত্যা করলো? ইওর অনার, মনে রাখতে হবে ঘটনাস্থল কিন্তু শিখাদের বাড়ি। নিশ্চয়ই আসামি শিখার পূর্ব পরিচিত। সে সময় ও সুযোগ বুঝে ঘটনাটা ঘটিয়ে পালিয়ে গেছে। ধর্মাবতার, আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ। ইওর অনার, এরকম ভিত্তিহীন অভিযোগ এনে আমার ক্লায়েন্ট শিখা দেবী ও তার পরিবারকে দিনের পর দিন হ্যারাস করা হচ্ছে। সিদ্ধার্থবাবুর মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক, কিন্তু তার সমাধান সুষ্ঠুভাবে হোক। আমি মহামান্য আদালতকে বিষয়টি পুনর্বিবেচনা করতে বলব। বিচারক কিছুক্ষণ ভেবেচিন্তে রায় দিলেন, সাক্ষ্য প্রমাণের অভাবে আদালত এখনো সঠিক সিদ্ধান্তে আসতে পারেনি, তাই পরবর্তী শুনানির তারিখ আগামী 25শে জানুয়ারি ঘোষণা করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দ্য ডে। তাহলে সেই 25 তারিখ? হ্যাঁ, না ঠিক আছে, দেখা যাবে কি হয়। শিখা হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ে। আমি আর পারছি না। মৃত্যুর পর প্রদীপের আত্মা গাঢ় ক্রোধ আর দুঃখের সাথে শিখার চারপাশে ঘুরে বেড়ায়। তার ক্রোধের আগুন যেন আরো তীব্র হয়ে উঠেছে শিখার প্রতি অবিচারের যন্ত্রণায়। এই কয়েকদিনের হাজতবাসে, হতাশায়, লাঞ্ছনায় ও অপমানে শিখা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তার বাবা মা তাকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তাকে কোনো কিছুতেই শান্ত করা যাচ্ছে না। শিখার মনে প্রচণ্ড যন্ত্রণা আর একাকিত্ব। রাত্রিবেলা জ্যোতির্ময় সেনের শোবার ঘর। ঘরের মধ্যে একটি মাত্র ছোট্ট ডিম লাইট জ্বলছে। সারা ঘর জুড়ে একটা হালকা নীলচে আলোর আভা ছড়িয়ে পড়েছে। শুতে যাবার আগে জ্যোতির্ময়বাবু নিজের রোজকার প্রাত্যহিক প্রাণায়ামের জন্য বসেছেন। বাঁ হাতের বুড়ো আঙুলটি বাঁদিকের নাকে চেপে ধরে ডান নাক দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছেন। ঘরটি শান্ত, কিন্তু হঠাৎ করেই অজানা কিছু একটা তাকে অস্বস্তিতে ফেলে দিল।
তিনি অনুভব করলেন তার পাশে কেউ বসে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি সেখানে কাউকে দেখতে পেলেন না। তিনি বিষয়টিকে বেশি গুরুত্ব না দিয়ে আবার প্রাণায়াম শুরু করলেন। বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে বাঁ দিকের নাক চেপে ধরে ডান দিকের নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া শুরু করলেন। কোনো এক শক্তি যেন তার ডান নাকটা চেপে ধরেছে। কি হলো? আমার নাকটি তোকে কেউ চেপে ধরেছে বলে মনে হলো। কি রে জ্যোতির্ময়? ফলে তার দুটো নাকই বন্ধ হয়ে গেছে। তিনি আর শ্বাস নিতে পারছেন না। ভালো ফলে আছিস? তিনি বাধ্য হয়ে বাঁদিকের নাক থেকে বাঁ হাতের বুড়ো আঙুলটা সরিয়ে নিলেন। কিন্তু আচমকাই তিনি অনুভব করলেন দুটো নাকই অদৃশ্য কোনো শক্তি যেন শক্ত করে চেপে ধরেছে। জ্যোতির্ময় বাবুর শ্বাস বন্ধ হয়ে আসছে, গলার ভেতর থেকে প্রবল কাশি আসছে। একসময় সেই অদৃশ্য শক্তি তার নাক থেকে হাত সরিয়ে দেওয়ার পর তিনি যেন আবার ঘরে প্রাণ পেলেন। তারপর তিনি রীতিমতো হাঁপাতে হাঁপাতে বলতে থাকলেন, কি হলো এটা? কি হলো? ভয়ে জ্যোতির্ময়ের কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ছে। ঘরের এক কোণে ছায়া মূর্তি ফুটে উঠল। কি রে জ্যোতির্ময়, ভালো আছিস? জ্যোতির্ময় যেন ভিতর থেকে জমে যাচ্ছেন। ছায়া মূর্তির কণ্ঠস্বরটি খুব পরিচিত তার কাছে। হঠাৎ তার মনে পড়ে গেল, এ তো প্রদীপের কণ্ঠস্বর। ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, প্রদীপ? প্রদীপ? ছায়া মূর্তি বলল, আরে শুয়োরের বাচ্চা, তুই ঠিকই চিনেছিস। আমি প্রদীপ, তোর যমদূত। তুই অনেক বড় অন্যায় করেছিস। তুই আমার আর শিখার জীবনটা শেষ করে দিয়েছিস। আমি জানতাম না শিকার সঙ্গে তোমার ভালোবাসার সম্পর্ক আছে। আমি জানতাম না। আমি যদি জানতাম, আমার ছেলে সিদ্ধার্থের সঙ্গে ওর বিয়ের ব্যবস্থা করতাম না। সত্যি কথা বলছি, বিশ্বাস কর আমার কথা। আমি তোর ছেলেকে মেরে আমি তার বদলা নিয়েছি। খুন করেছো তুমি আমার একমাত্র ছেলেকে। সিদ্ধার্থ, সিদ্ধার্থ। দেখো প্রদীপ, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন থেকে তো কেড়ে নিয়েছো। এবার দুটো পায়ে পড়ে তোমার আমাকে মেরো না, আমাকে মেরো না প্রদীপ। তোমার দুটো পায়ে পড়ি, আমাকে বাঁচতে দাও। আমায় ক্ষমা করো প্রদীপ। তোর ক্ষমা পরে হবে। এখন তুই যদি বাঁচতে চাস, কাল সকালে তুই তোর পরিবারকে সঙ্গে নিয়ে কোর্টে গিয়ে শিখার বিরুদ্ধে মামলাটা তুলে নে। না হলে কাল সকালে ঘুম থেকে উঠে তোর বউ দরজা খুলে তোর মরা মুখ দেখবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি। শিখার উপর থেকে যাবতীয় কেস আমি তুলে নেব। আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও প্রদীপ, আমাকে বাঁচতে দাও।
তোমার দুটি পায়ে পড়ে প্রদীপ, আমাকে বাঁচতে দাও। মনে রাখিস জ্যোতির্ময়, তোর কপালে কিন্তু আর আরাম নেই। ছায়ামূর্তিটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। জ্যোতির্ময় চোখ মেলে দেখলেন ঘর ফাঁকা। নিরুপমা, তীব্র ভয়ে তার শরীর ঘামে ভিজে গেছে। নিরুপমা, প্রদীপ। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। এই সময় ঘরে তার স্ত্রী নিরুপমা প্রবেশ করলেন। শুনছো প্রদীপ? কি তুমি এরকম করছো কেন? প্রদীপ, হ্যাঁ, কি হয়েছেটা কি তোমার? তোমার শরীর কি খারাপ লাগছে? কি হয়েছেটা কি বলবে তো? বিশ্বাস করো, প্রদীপ প্রদীপ এসেছিল। প্রদীপ? সে তো কবেই মারা গেছে। তুমি কি ভুলভাল বকছো বলো তো? হ্যাঁ? জ্যোতির্ময় কাঁপা কাঁপা কণ্ঠে তাকে সব কিছু বলে ফেললেন। সমস্ত ঘটনা শুনে নিরুপমা ভয়ে জর্জরিত হলেন। সিদ্ধার্থকে প্রদীপ প্রদীপ গলা টিপে মেরেছে। আমি ঠিক বলছি, আমি ঠিক বলছি। নিরুপমা, ও আমাকেও ছাড়বে না, আমাকে বাঁচতে দেবে না। আমাকে বাঁচতে দেবে না নিরুপমা। নিরুপমা, এক কাজ করতে হবে, শিখার উপর থেকে আদালতে গিয়ে শিখার বিরুদ্ধে মামলাটা তুলে নি। আমাদের আর কিচ্ছু করার নেই। তারা দ্রুত সিদ্ধান্ত নিলেন এবং জ্যোতির্ময় ও তার পরিবার আদালতে গিয়ে শিখার বিরুদ্ধে মামলাটি খারিজ করে দিলেন। কিন্তু এর ফলে প্রচুর হইচই হয়। আত্মীয় স্বজনের কাছে জবাবদিহি করতে হয়। সংবাদপত্রে প্রচুর লেখালেখি হয়েছিল। অবশেষে শিখার জীবন থেকে কলঙ্কের বোঝা উঠে গেল। কিন্তু এত কিছু করেও জ্যোতির্ময় বাবু রক্ষা পেলেন না। একদিন বাথরুম থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশি তদন্তে উঠে আসে জ্যোতির্ময় বাবুকে শ্বাসরোধ করে মারা হয়েছে। এই পুরো ঘটনাটি কলকাতার সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। ফেসবুক, ইউটিউবে, বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কেউ জানল না আসলে ওই রাতে ঠিক কি ঘটেছিল। সবাই রীতিমতো শিহরিত হয়েছিল একই পরিবারে এই রকম ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তিতে। পূর্ণিমার রাত। রাতের অন্ধকারেতে দূরের ওই তারারা টিপ টিপ করে জ্বলছে। শিখার ঘর তখন অন্ধকার। ঘরের এক কোণে শিখা বসে আছে। চারিদিকে হালকা অন্ধকার। শুধু জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে। শিখার চোখে জল। সে নিজের হাতে প্রদীপের একটা ছবি ধরে আছে। হঠাৎ একটা হালকা বাতাসের ঝাপটা ঘরের ভিতরে ঢুকে পড়ল। বাতাসের সাথে সাথে ঘরের আবহাওয়াও আরো শীতল হয়ে গেল। শিখা নিজের চোখ মুছে সামনে তাকালো। এবার অবাক হয়ে দেখল যে প্রদীপের ছায়ামূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে। প্রদীপের চোখে গভীর ভালোবাসা, কিন্তু মুখে এক অদ্ভুত দুঃখের ছাপ। প্রদীপ শিখার পাশে এসে বসল। শিখার গালের উপর পরম মমতায় হাত বুলিয়ে দিল। সেই স্পর্শ
শিখার মনের ভিতর এক অদ্ভুত প্রশান্তি আর অনুভূতি এনে দিল। কতদিন পর সেই স্পর্শ! শিখা আর নিজেকে সামলে নিতে পারল না, তার চোখের জল গড়িয়ে পড়তে লাগলো। কিছুক্ষণ চুপ করে থাকার পর একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, প্রদীপ, তুমি চলে গেছো, কিন্তু তোমার স্মৃতি, তোমার ভালোবাসা আমার হৃদয়ে গভীরভাবে গেঁথে গেছে। তোমার জন্য আমি আজও অপেক্ষা করছি, জানো, সারা জীবন তোমার পাশেই থাকবো, তোমার স্মৃতিতে বেঁচে থাকবো। তুমি না থাকলেও আমি জানি যে তুমি আমার আশেপাশেই আছো। প্রদীপের মুখে এক হালকা হাসি ফুটে উঠল। শিখা, তুমি জানো না আমি তোমার এই কথাগুলো কতবার শুনতে চেয়েছি। তুমি আমার হৃদয়ের সব কিছু ছিলে, আর আজও আছো। কিন্তু শিখা, তুমি আমার জন্য সারাটা জীবন একাই থেকে যাবে? এটা আমি চাই না। আমি চাই নতুন জীবন শুরু করো। তোমার জীবনটা বেঁধে রেখো না। না প্রদীপ, আমি আর কারোর সঙ্গে থাকবো না। তুমিই আমার প্রথম এবং শেষ ভালোবাসা। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আমি তোমার স্মৃতির সাথেই থাকবো। আমার জীবনের প্রতিটি মুহূর্তে শুধু তুমি থাকবে। আমি চাই তুমি সুখী হও। আমি কখনো অন্য কাউকে তোমার মতো ভালোবাসতে পারবো না প্রদীপ। আমার সময় শেষ। শিখা, আমি সব সময় তোমার পাশে থাকব। তোমার প্রতিটি সুখ দুঃখে তুমি এগিয়ে যাও, আমি শান্তিতে থাকব। বিদায়, আমার ভালোবাসা। প্রদীপ শিখাকে চির বিদায় জানালো। এবার তাকে যেতে হবে। সেই মহা সিন্ধুর ওপার থেকে ডাক ভেসে আসছে। প্রদীপ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। এপারে থাকবো আমি, তুমি রইবে ওপারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। লা 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 লা। শিখা জানতো প্রদীপ তাকে ছেড়ে চলে গেছে, আর সারা জীবন তার স্মৃতি নিয়ে এভাবেই সে বেঁচে থাকবে, প্রদীপের শিখা হয়ে। প্রদীপ, প্রদীপ, আমি চেষ্টা করব, তবে জানো, তোমার স্মৃতিই হবে আমার বেঁচে থাকার শক্তি। আমি জানি তুমি সব সময় আমার সঙ্গে থাকবে, সব সময়, প্রতিটা মুহূর্তে। শিখা জানালার দিকে চাঁদের আলোয় তাকিয়ে থাকলো। তার মনে হলো যেন প্রদীপ তাকে শক্তি দিচ্ছে। সে নিজেকে শক্ত করে প্রদীপের স্মৃতির সাথে বাঁচার প্রতিশ্রুতি নিয়ে উঠে দাঁড়ালো। তোমার জন্য আমি আমার জীবন নতুন করে শুরু করব। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার স্মৃতি আমার শক্তি হবে। তুমি আমাকে ছেড়ে গেছো, কিন্তু আমি জানি যে তুমি আমার সঙ্গেই আছো, সব সময় ছিলে আর থাকবে।
শিখার হৃদয়ে প্রদীপের ভালোবাসা চিরন্তন রয়ে গেল এক অমর ভালোবাসার গল্প হয়ে। এতক্ষণ আপনারা শুনলেন আজকের গল্প চাকরিটা আমি চাই। গল্পে কথক ও সূত্রধরের কণ্ঠে প্রিয়াংশু অধিকারী ও রূপাঞ্জনা মিত্র। গল্পের দুই প্রধান চরিত্র প্রদীপ ও শিখার কণ্ঠে গৌতম সিনহা ও দেবপ্রিয়া রায়চৌধুরী। সিদ্ধার্থের মা বাবা জ্যোতির্ময় ও নিরুপমার কণ্ঠে দেবাশিস কর্মকার এবং চৈতালি জানা। সিদ্ধার্থের কণ্ঠে স্বাগতম হালদার। শিখার মা ও বাবার কণ্ঠে রেশমি গুপ্ত ও রঞ্জন বিশ্বাস। বরযাত্রীদের মধ্যে সাথীর কণ্ঠে শিউলি বিশ্বাস। দীপালির কণ্ঠে অনন্যা দত্ত ও অন্য আরো দুজন মেয়ের কণ্ঠে ইরতিকা কাসেম ও জুই সেন। বিপুলের কণ্ঠে বিপ্লব স্বরাজ। সিদ্ধার্থের মাসির কণ্ঠে চৈতালি জানা। এছাড়া সিদ্ধার্থের উকিলের কণ্ঠে রূপাঞ্জনা মিত্র। শিখার উকিলের কণ্ঠে শামিন ব্যানার্জি। বিচারকের কণ্ঠে রঞ্জন বিশ্বাস। অনুরাগ, ইন্টারভিউয়ার ও অন্যান্য চরিত্রে নায়েল ভট্টাচার্য। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন রঞ্জন বিশ্বাস, চৈতালি জানা, শামিন ব্যানার্জি ও নায়েল ভট্টাচার্য। সাউন্ড ডিজাইনে নায়েল ভট্টাচার্য। পোস্টার ডিজাইন করেছেন পিয়ালি ফ্যান্টম প্যালেটের পক্ষ থেকে। কেমন লেগেছে বন্ধুরা? লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা ক্লিকই আমাদের অনুপ্রেরণা। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন নতুন গল্পের জন্য। ধন্যবাদ।